অবস্থা এইচএসসি 26 এর স্টুডেন্টরা আমাদের ম্যাক্সিমাম যারা প্রিপারেশন নিচ্ছে 26 ব্যাচের স্টুডেন্ট তাদের অবস্থা এরকম যে স্টাডিং ফর দ্য এক্সাম এখানে হলুদ অংশটুকু হচ্ছে তুমি চিন্তা করতেছো খালি ক্রাইং অ্যান্ড কোশ্চেনিং লাইফ চয়েসেস আর বাকি এই যে এই অংশটুকুতে তুমি পড়ার চেষ্টা করতেছো কিন্তু কিন্তু এই যে এতটুক টাইমে তুমি ঠিকমতো পড়ো না। বই নিয়ে বসে থাকো, তারপরে তুমি চিন্তায় চলে যাও পরীক্ষার হলে কি হবে। অথবা তুমি আরো আজগুবি দিন দুনিয়ার অনেক চিন্তায় চলে যাও। কিন্তু ভাই দেখো, এখন তো ওই চিন্তার সময়টা না। এখন সামনে আমার পড়তে হবে। আসলেই তো পড়তে হবে। এটা মোটিভেশন না ভাই, আসলেই তো তোমার পড়তে হবে না? তুমি হুদাই ফোন নিয়ে রিলসের মধ্যে চালাইতেছো, অযথা নিয়ে পড়ে আছো সারা রাত ধরে তুমি। ইনস্টাগ্রামে রিলস দেখো, টিকটক দেখো, এগুলো কি মানায় একটা স্টুডেন্ট? তুমি একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, কিছুদিন পর ভার্সিটিতে উঠে যাবে, এগুলো কি মানায়? তো যার কারণে আমরা কিন্তু ম্যাথ পারফরমেন্স থেকে মডেল টেস্ট প্রোগ্রাম যেটা ফ্রিতে চালাচ্ছি, কত সুন্দর করে কতগুলো পরীক্ষা নিয়ে আমাদের এই গ্রুপের মধ্যে জয়েন করবা, নিচে আমি লিঙ্ক দিয়ে দিবনি। তাছাড়া এই গ্রুপের মধ্যে দেখো এইভাবে পরীক্ষা নিচ্ছি, এই যে সবগুলো আমাদের হেল্পলাইন আইডি থেকে পরীক্ষাগুলো এইভাবে নিচ্ছি। তখন ম্যাথ, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 আর 4-এর উপরে যে পরীক্ষাটা ছিল, 3 জনের পরীক্ষা ছিল, লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবা, পরীক্ষা দেবা, এই তো হয়ে গেল। তারপরে রেজাল্টটা দিয়ে দিব। যাই হোক, আজকে আমাদের ক্লাস হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ক্লাসের মধ্যে আমি মোটামুটি আজকের ক্লাসে আমরা বোর্ড পরীক্ষায় যে কয়টা প্রশ্ন কমন আসবে ওই কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখার চেষ্টা করব কি কি প্রশ্ন কমন আসে। তো আগের টপিকগুলোতে আসি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কি কি টপিক আছে? প্রথমে যেটা পরীক্ষায় আসবেই, এটা হচ্ছে বাফারের ম্যাথ। বাফারের ম্যাথের সাথে সাথে পিএইচ এর ম্যাথ আসবে। বাফার না আসলে বাফারের করেসপন্ডিং তো পিএইচ এর ম্যাথই। তার পরবর্তীতে কেপি কেসি এই টাইপের ম্যাথ আসবে। তো এগুলা খুবই সোজা ম্যাথ। তুমি একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করে শেষ করো। 20 মিনিট সময় লাগবে, বেশি আসলে সময় লাগবে না। আরো কিছু টুকটাক আছে, সরাসরি চলো পড়ায় চলে যাই। সবার প্রথমে আমরা শিখব হচ্ছে এখানে লাসাতিলের নীতি অনুযায়ী একটা কাহিনী আছে, আমি বলতেছি। আগে শিখবো হচ্ছে ভ্যান টপের সমীকরণ। এই সমীকরণ দিয়ে তোমাদের এবার এমসিকিউ আসবে এবং সৃজনশীলও আসবে। ভ্যান টপের সমীকরণটা খেয়াল করি, লন কেপি অথবা লগ কেপি, এখানে লগও দিতে পারো, লগ কেপি মাইনাস ডেল এইচ বাই, এখানে ডেল এইচ বাই আর, এখানে দেবো ডেল মাইনাস ডেল এইচ বাই 2.303 আর। আমরা জানি লন থেকে লগে কনভার্ট করলে 2.303 এক্সট্রা অ্যাড করতে হয়, ইন্টু 1/t, তার পরবর্তীতে প্লাস কনস্ট্যান্ট। তো এখানে এই গ্রাফের মধ্যে বা এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে এটাকে আমি y ইজ ইকুয়াল টু এম, এটাকে ধরবো এক্স প্লাস সি। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফ আসে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উপর দিকে উঠবে এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে নিচের দিকে নামবে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু, ডেল এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর ভ্যালু যদি পজিটিভ ভ্যালুটা ধরো, তাহলে ঢালটা নেগেটিভই থাকতেছে, ঢাল নেগেটিভ থাকতেছে মানে নিচের দিকে নামতেছে। এখন আসে আলটিমেট কথাতে। দেখি এখানে HCl5 ইজ ইকুয়াল টু HCl3 প্লাস Cl2। এখানে ডেল এস এর ভ্যালু দেখো পজিটিভ দেওয়া, তার মানে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার বলে যে সাম্যাবস্থায় তাপমাত্রা এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো, তাহলে তাপমাত্রার প্রভাব কিভাবে কি বলবো আমরা? তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়ার সামনের দিকে যাবে, একটু আগে যেটা পড়ে আসছি আমরা। তাপ হারিতে তাপমাত্রা বাড়ালে সামনে যাবে। তার পরবর্তীতে এখানে যদি চাপের প্রভাবে আসি, এখানে এখানে আছে লেফট সাইডে আছে 1 মোল, রাইট সাইডে আছে হচ্ছে 2 মোল। গ্যাসিয়াস অবস্থায় থাকতে হবে চাপের প্রভাবে হিসাব করতে গেলে। তো তুমি যদি এখানে সাম্যাবস্থায় তাপমাত্রার সাথে চাপের প্রভাব হিসাব করো, তাহলে প্রথম কথা লিখবা যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে এবং চাপ বাড়ালে বিক্রিয়া আরো পিছনের দিকে যাবে। কারণ এখানে লেফট সাইডে 1, রাইট সাইডে হচ্ছে 2। হিসাবটা এরকম, তুমি এভাবে মনে রাখবা, বাম দিকে 1, বাম দিকে কম থাকলে ডান দিকে বেশি থাকলে আরো চাপ বাড়ালে বিক্রিয়া পিছনের দিকে আসে। আমরা সামারিটা যদি টানি, লাসাতেলের নীতির হিসাব অনুযায়ী যদি টেম্পারেচার বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়ালে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া, টেম্পারেচার বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে। আর তাপ হারি বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনে যাবে। এই তো এই দুইটা কথা হিসেবে আমরা মনে রাখবো। তারপরে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি যদি হয়, সবগুলো যদি গ্যাসিয়াসে থাকে, তাহলে এখানে কোনো চাপের প্রভাব নেই। আর যদি তোমার সিটা উঠায় দেয়, সবগুলো গ্যাসিয়াসে আছে, তাহলে এখানে যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়া সামনে দিকে যাবে। জাস্ট সিম্পল এই দুইটা তিনটা কথা মনে রাখবো।
চাপের প্রভাব এবং তাপের প্রভাব। পরবর্তীতে একই টাইপের একটা কোশ্চেন, যে সামুদ্রিকের উপরে তাপমাত্রার প্রভাব আলোচনা করে এবং লগ কেপি বনাম টি এর গ্রাফ আঁকো। তো তুমি সুন্দর করে এখানে এই গ্রাফটা এঁকে দিবা, লগ কেপি বনাম 1/t এর গ্রাফ। যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু ΔS এর ভ্যালু নেগেটিভ, তার জন্য বিক্রিয়া গ্রাফটা দেখো উপরের দিকে উঠবে। পরবর্তী টপিক, কেপিকেসির আমরা বেসিক হিসাবে চলে আসি। কেপিকেসি থেকে কোশ্চেন আসবে, তো যার কারণে এখান থেকে মোটামুটি যে টাইপের কোশ্চেন আসে। তো প্রথমত আমরা একটু বুঝি যে a প্লাস বি ইজিক্যাল টু সি প্লাস ডি যদি হয়, এখানে a এর ঘনমাত্রা, b এর ঘনমাত্রা, এখানে c এর ঘনমাত্রা, d এর ঘনমাত্রা। তো কেপি হচ্ছে, কেসি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, c ইন্টু ডি ডিভাইডেড বাই a ইন্টু বি। অপরপক্ষে এই উৎপাদের পার্শিয়াল প্রেশার হচ্ছে পি অফ সি এবং পি অফ ডি, এখানে পার্শিয়াল প্রেশার হচ্ছে পি অফ বি আর পি অফ এ। তাহলে কেপি হচ্ছে উৎপাদের পার্শিয়াল প্রেশার পি অফ সি ইন্টু পি অফ ডি ডিভাইডেড বাই বিক্রিয়কের পার্শিয়াল প্রেশার পি অফ এ ইন্টু পি অফ বি। এখন কোশ্চেন হচ্ছে ভাই পার্শিয়াল প্রেশার কীভাবে বের করা যায়? পার্শিয়াল প্রেশার বের করা একদম সিম্পল, সবগুলোর মূল নাম্বার হিসাব করবা। আমি একটা এক্সাম্পল দিই, এটার মূল নাম্বার 1, এটার 2, এটার 1, এটার আবার 3। তাহলে পার্শিয়াল প্রেশার বের করবো এইভাবে, পার্শিয়াল প্রেশার অফ সি উইল বি, এটার যে মূল নাম্বার 1 ডিভাইডেড বাই টোটাল মূল নাম্বার হচ্ছে 7, তাহলে 1 ডিভাইডেড বাই 7 ইন্টু টোটাল প্রেশার, একটা টোটাল প্রেশার বলে দিবে, তোমার ধরে নাও টোটাল প্রেশার আমি বলে দিলাম 5 atm। তো এখানে পার্শিয়াল প্রেশার অফ সি এর ভ্যালু আসবে 5 ডিভাইডেড বাই 7, এত atm। এইভাবে প্রত্যেকটা মৌলে পার্শিয়াল প্রেশার আমাদের বের করে কেপি বের করা লাগে। আর ঘনমাত্রা তো তোমরা জানোই কিভাবে বের করব, ঘনমাত্রা প্রত্যেকটা মৌল নাম্বার দেওয়া থাকবে, আয়তন দিয়ে ভাগ দিব, অথবা আমরা দেখবো একটু পরে একটা ম্যাথ দেখলেই পারা যাবে। তো কেপি আর কেসির হিসাবগুলো এইভাবে করা যায়। তো তোমাদের কাছে মনে হইতেছে ভাই এত সোজা ব্যাপারটা? হ্যাঁ, এত সোজা তো পারা যাবে। আমরা সামনের টপিকে চলে আসি। অনেকগুলো এক্সাম্পল আছে। তো PCl5 থেকে PCl3 আর Cl2 হয়। তো এখান থেকে Kc এর রাশিমালা যদি বের করতে চাও, দেখো উৎপাদের ঘনমাত্রা উপরে দিছে, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। Kp উৎপাদের পার্শিয়াল প্রেশার, নিচে বিক্রিয়কের পার্শিয়াল প্রেশার। এখানে যতগুলো উদাহরণ দেখতেছো সবগুলো এইভাবে এই নিয়মে করা। তো তুমি একবার দেখে ফেলবা, এইটা আমি নিচে দিয়ে দেবনি পিডিএফটা। পরবর্তীতে কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে যেটা মানে জানতে হবেই। তো আমি এটাও আবার এক্সাম্পল এইভাবে দিই যে a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি হয় সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি প্লাস ই দিয়ে দিই। হ্যাঁ, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে টোটাল 3 আর বিক্রয়কের মোল সংখ্যা হচ্ছে টোটাল 2। কেপি কেসির মধ্যে রাশিমালা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এই তো এতটুকুই। তুমি ডেল এন এর ভ্যালুটা জাস্ট বসাবা, এখানে আর এর ভ্যালু ধরবো 0.082 লিটার এটিএম এ। ডেল এন এর ভ্যালু কিভাবে ধরবো? ডেল এন হচ্ছে উৎপাদের মোল নাম্বার মাইনাস বিক্রয়কের মোল নাম্বার। তো ডেল এন এর ভ্যালু হচ্ছে এখানে 1। তো কেপি আর গ্যাসের মধ্যে একটা রিলেশন এভাবে তৈরি হয়। তো এইটা খুবই ইম্পর্টেন্টলি মনে রাখবো, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা কিন্তু পরীক্ষা আসে। তো ডেল এন আবারও বলি, উৎপাদের যতটুকু যত মোল নাম্বার মাইনাস বিক্রয়কের মোল নাম্বার। এই তো হয়ে গেছে। এটা কিন্তু গ্যাসীয় অবস্থা হিসাব করতে হবে সবগুলাতে, কারণ কেপি গ্যাসীয় অবস্থায় হিসাব করতে হয়। এখন আসে বিয়োজনের পরিমাণ আলফা, এই টাইপের যদি কোনো ম্যাথ দিয়ে তোমাকে বলে কেপি কেসি বের করতে, তাহলে কিভাবে বের করা যায়? এটা বের করার জন্য একটা এক্সাম্পল দেখো, a প্লাস 2b ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। তো এখানে ইনিশিয়াল মানে টি ইজ ইকুয়াল টু যখন 0 টাইমে থাকে তখন a 1, b হচ্ছে থাকবে 2, তারপর c হচ্ছে 0, d হচ্ছে 1। তাহলে এই পজিশনে আমি যখন টি সাম্য অবস্থায় চিন্তা করব, তখন তুমি হিসাব করবে এভাবে, 1 মাইনাস আলফা, আলফা পরিমাণে বিয়োজন হয়, 2 মাইনাস 2 আলফা, এখানে কিন্তু 2 আলফা দিতে ভুলে যাও না, 2 মাইনাস 2 আলফা, এখানে আলফা, এখানে আলফা। জাস্ট এটা হিসাব করব যে পাশে সহগ কত আছে, পাশে সহগ যদি থাকে যেটা যত তত, এখানে 1, এখানে 1 আলফা, 2b ছিল তাহলে 2 মাইনাস 2 আলফা। তো একটা ম্যাথ দেখলে আরো মনে হয় ক্লিয়ার হবে। তো চলে আসি সরাসরি এই ম্যাথে, যে 2ab3 ইজ ইকুয়াল টু a2 প্লাস 3b2। এখানে 2.5 চাপ দেওয়া আছে আর 50% বিয়োজিত হয়, তার মানে আলফার ভ্যালু হচ্ছে, এখানে সবসময় 50% থাকলে তুমি মনে রাখবো আলফা ভ্যালু 0.75। এই তো, তাহলে এটা কিভাবে করা যায়? তো তুমি সরাসরি প্রথমে ধরবা, তাহলে প্রথমে 2ab3
ইজ ইকুয়াল টু A2 প্লাস 3B3। প্রথমত 2 0 0 ইনিশিয়ালে 2 মাইনাস 0.75, 2 ইন্টু 0.75, 2 মাইনাস 2 আলফা, তারপরে 0.75, তারপরে 0.75। এটা হচ্ছে মূল নাম্বার। তো মূল নাম্বার তুমি যদি বের করে ফেলতে পারো, 2 মাইনাস এটা হিসাব করবা, হিসাব করে যত আসে মূল নাম্বার থেকে তারপরে কেপি বের করবো। একটু আগে যেটা শিখে আসলাম তোমাকে, প্রত্যেকটা তারপরে পার্শিয়াল প্রেশার বের করবো। এই যে প্রেশার দেওয়া আছে 2.5 ATM, প্রত্যেকটা পার্শিয়াল প্রেশার বের করবো আলাদা আলাদাভাবে। ধরো আমি একটা দেখাই দিই, A2 এর পার্শিয়াল প্রেশার কিভাবে বের করবো। পার্শিয়াল প্রেশার অফ A2 ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল মোল, এই যে এখান থেকে টোটাল মোল যেগুলো পাবো ডিভাইডেড বাই A2 এর মোল 0.75। তো এটার যে হিসাব আছে ইনটু টোটাল প্রেশার 2.5 ATM। এখান থেকে যে হিসাবটা আসবে ওইটা হচ্ছে আমাদের এত ATM। যে হিসাবটা আসবে ওটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ A2। তো এখান থেকে তুমি AB3, A2 আর B2 এগুলো সবগুলার আলাদা আলাদা পার্শিয়াল প্রেশার বের করলে তারপরে কেপির রাশিমালা যদি বসো, উৎপাদের পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই বিক্রয়কের পার্শিয়াল প্রেশার, তাহলে তোমার কেপির মান বের হয়ে যাবে। তো এখান থেকে ইজিলি দেখো, এখান থেকে যেটা বললাম এইভাবে করে দেওয়া। তো তোমরা নিজের দায়িত্বে করবা, করে তারপরে অ্যান্সারটা মিলাবা। পিডিএফটা তো দিয়ে দিব, মিলাইলে দেখবা যে পারা যায় কিনা। পরবর্তী কোশ্চেন আসি, পিএইচ এর ম্যাথগুলো। তো পিএইচ একদম সিম্পলি তুমি সিম্পলি আমরা যেভাবে ছোটবেলায় করতাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেটরে ম্যাথ প্র্যাকটিস করব। শর্টকাটও প্র্যাকটিস করা যায়, যেমন 10⁻⁻4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, তুমি বলবো যে পিএইচ/4। কীভাবে 4? এটা যদি মাইনাস লগে বসো দেখবে যে 4ই আসছে। যদি তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সবল অ্যাসিড না দেওয়া থাকে, দুর্বল একটা যৌগ দেওয়া থাকে যেমন ইথানোয়িক অ্যাসিড, তাহলে তোমার এখানে একটা বিয়োজন মাত্রা অ্যাড হবে। এই বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, আর কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে আমরা কিভাবে বের করব? এখানে আলফা আর সি, সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এখন এখন যদি তোমাকে বলে যে এই CH3COH এর পরিমাণ, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা বের করতে, এটা থেকে আবার পিএইচ বের করতে, তাহলে এটা সমান আলফা সি, সরাসরি মুখস্থ অ্যান্সার মুখস্থ ধরবো আমরা। আলফা সি ইজ ইকুয়াল টু, আলফা সির জায়গায় তুমি এটা √KA/C এটাও ধরতে পারো। কিভাবে ভাই KA/C কই থেকে আসলো? এই যে এই সূত্র থেকে আসলো। এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে মাইনাস লগ করে দেব, যে অ্যান্সারটা আসবে ওইটাই। আবারও বলি, তোমার যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একটা সবল অ্যাসিডে দেওয়া থাকে অথবা সবল ক্ষারে দেওয়া থাকে, তখন তুমি সরাসরি বসাইতে পারো মাইনাস লগে। আর তোমার যদি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার দেওয়া থাকে, তখন তোমার এখানে আসতে হবে, আলফা সিতে আসতে হবে। আর আলফা সির পরে √K/C এই হিসাবে আসতে হবে। অর্থাৎ এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রতে তোমার আসতে হবে বিয়োজন মাত্রার হিসাবে, যদি দুর্বল অ্যাসিডের হিসাব থাকে, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের হিসাব থাকে। তো এই তো হয়ে গেল। পরবর্তী টপিকে আসি, তাহলে একটা সিম্পল ম্যাথে চলে আসি। তো দেখো, একটা আপেলের জুস আর একটা কমলার জুস দেওয়া, তো দুইটা পাত্র মনে মিক্স করবে না? হ্যাঁ। তো খ নাম্বারটা দেখো, এই পাত্রের সাথে বি পাত্র মিক্স করলে মিশ্রণের দ্রবণ কি পান করা যাবে? তো পান করা যাবে কি যাবে না ওটা বুঝার আগে আমরা আগে এটার পিএইচ বের করব। আপেলের জুস আর কমলার জুস দুটো মিক্স করলে পিএইচ কত হয়? তাহলে ভাই দুইটা মিশ্রণ একসাথে মিক্স করলে পিএইচ কত হয় এটা কিভাবে বের করা যায়? বের করার একদম সিম্পল কিছু ওয়ে আছে, যেমন এটা দুইটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে দেখবে যে একটা ভলিউম দেওয়া আর একটা ঘনমাত্রা দেওয়া আছে, ওইখানে একটা ভলিউম আর একটা ঘনমাত্রা দেওয়া, V1S1 প্লাস V2S2। দুইটা যদি অ্যাসিডিক হয়ে থাকে তাহলে তুমি প্লাস সাইন দিবা। আবার দেখো, V1S1 প্লাস V2S2 ডিভাইডেড বাই টোটাল ভলিউম, এটা যেটা হবে এটা হচ্ছে কনসেন্ট্রেশন। দুইটা পাত্র মিক্স করলে অ্যাসিডের কনসেন্ট্রেশন আসবে, অ্যাসিডের ঘনমাত্রা। তো এখানে তুমি এমএল ধরতে পারো, লিটারও ধরতে পারো, এটা সমস্যা না। দুইটা ধরে যে অ্যান্সারটা আসবে তুমি দেখবে যে ঘনমাত্রা কত আসে। যেহেতু দুইটাই হচ্ছে অ্যাসিডিক, দেখো হাইড্রোজেন আয়ন দেওয়া, তাহলে দুইটার আলটিমেট এখানে যোগ দিব। যদি একটা ক্ষার হতো তাহলে মাইনাস দিতে হয়। যাই হোক, তারপরে তুমি এখান থেকে পিএইচ বের করবা। পিএইচ যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে এটা খাওয়া যাবে, যদি সহনীয় মাত্রায় না থাকে খাওয়া যাবে না। এখানে 3.52 আসছে, এটা খাওয়া যাবে না। পরবর্তী টপিকে চলে আসি, বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ হিসাব আমরা সিম্পলি মনে রাখবো এইভাবে, মৃদু অ্যাসিডের সাথে
আমি যদি ওই অ্যাসিডের একটা অনুবন্ধী অ্যাড করি অথবা ওই অনুবন্ধী দিয়ে যদি কোনো একটা লবণ বানাই, তাহলে যে হিসাবটা আসবে ওটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। বাফার দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে এই দ্রবণে তুমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড অথবা অম্ল অ্যাড করো তাহলে পিএইচ খুব একটা বেশি পরিবর্তন হয় না, এবং এটি তোমার পরীক্ষায় প্রমাণ করতে হয়। তো চলে আসি সবার বাফার দ্রবণের হিসাবে। তো বাফার দ্রবণের আমরা প্রথমে মেকানিজমটা শিখব। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসবেই। আমি তোমাকে বলি এটা কীভাবে মনে রাখবো। বাফার দ্রবণের একটা এক্সাম্পল তো তোমরা সবাই জানো, CH3COH। প্রথমে একটা মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিডের সাথে এটার একটা লবণ দিব, যেমন CH3CONA, সোডিয়াম ইথানোয়েট। এখানে CH3COH এবং CH3CONA দুইটাকে তুমি বিয়োজিত করবো। দেখো সিম্পলি দুইটাকে বিয়োজিত করব, এটা থেকে মাইনাস আসবে প্লাস হাইড্রোজেন আয়ন, উপরেটাকেও সেমভাবে বিয়োজিত করব, CH3CO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন। তো যেখানে তোমার এই যে CH3CO মাইনাস, যদি তোমার এখানে একটু আগে আমি একটা সংজ্ঞা বললাম যে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার অ্যাড করলে পিএইচ এর মান খুব একটা বেশি পরিবর্তন হয় না। সামান্য পরিমাণে অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন যদি তুমি সংযোগ করো তাহলে তোমার এখানে চলে যাবে, তুমি এদিকে দিবা সাইনটা। কোথায় তুমি দিবা হচ্ছে যে এই লবণটা যে ভাঙছি ওই লবণ ভাঙার যে CH3CO মাইনাস এই পার্টে দিবা। তো এই পার্টে দিলে তোমার দেখো মৃদু অ্যাসিড তৈরি হবে। তো মৃদু অ্যাসিড অ্যাড করা যে কথা, সামান্য পরিমাণে অ্যাসিড অ্যাড করলে মৃদু অ্যাসিডে কনভার্ট হয়। তা আলটিমেটলি পিএইচ এর মানে খুব একটা বেশি পরিবর্তন হয় না। অপরপক্ষে তুমি যদি সামান্য পরিমাণে ক্ষার অ্যাড করো তাহলে আমরা যে এই যে এখানে হাইড্রোজেন আয়ন পাইছিলাম এটার সাথে পানি তৈরি হবে। তো এখানেও খুব একটা বেশি পিএইচ এর পরিবর্তন হয় না। এই তো তুমি এই কৌশলটা প্রথমে মাথায় রাখবে। এটা তোমার ভাই রক্ষা কবচ। এটা যদি তুমি না জানো বা না পারো পরীক্ষার হলে একটা সিকিউ ধরে নাও পারলা না। তো এটা তোমার জানতে হবেই, এটা নিয়ে হোক। বারবার লিখে 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 প্র্যাকটিস করবে। আবারও বলি, দুটারে ভাঙবা, ভাঙিয়ে হাইড্রোজেন যেখানে ওইখানে হাইড্রোক্সি লাগাই দিবা, যেখানে CH3CO মাইনাস মানে আগে বাকিটা যেটা বাকি থাকে ওইটা থেকে মৃদু অ্যাসিড বানানোর চেষ্টা করব। এই তো পরবর্তীতে আর কি আছে, একটা বাফারের ম্যাথ দেখি। তো বাফারের ম্যাথের ক্ষেত্রে এখান থেকে এখানে দেওয়া আছে আমাদের একটা মৃদু অ্যাসিড। আচ্ছা, বাফারের পিএইচ কিভাবে বের করা হয়? এটা হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন থেকে। হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন ছিল কি, পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এখানে আমি বলি তোমার ম্যাথ করার সুবিধার্থে এখানে এন অফ সল্ট এবং এন অফ অ্যাসিড ধরবো, মোল নাম্বার দিয়ে হিসাব করবো এবং মোল নাম্বার দিয়ে ম্যাথ করবো, তাহলে ম্যাথটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এখানে আমি সবসময় খেয়াল রাখবো যে অ্যাসিডের ঘনমাত্রা এবং সল্টের ঘনমাত্রা অথবা মোল নাম্বার দুইটা যেন বের করতে পারি সামহাও। তো এখান থেকে এই যে এই টাইপের ম্যাথগুলো যে থাকবে এবং এই টাইপের এখানে যে কোশ্চেন থাকবে দেখো কীভাবে বের করা যায়। সবার প্রথমে মৃদু অ্যাসিড পার্টটা আছে, এখান থেকে সবল ক্ষার পার্টটা আছে। এখন ভাই সবল ক্ষার আবার কই থেকে আসলো? মৃদু অ্যাসিডের সাথে সবল ক্ষারের সাথে একটা লবণ এড করতে হয় বা লবণ বানাইতে হয়। তো তোমার এখানে HCOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি অ্যাড করি, অ্যাড করলে হবে HCON প্লাস H2। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে এই পার্টে, খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এটা হচ্ছে আমার মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিডের, এবং আমার লাগবে হচ্ছে এই যে লবণটুকু লাগবে আর এই মৃদু অ্যাসিডটুকু লাগবে। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড তো নাইও। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং রিয়েক্টেন্ট হিসেবে কাজ করবে। তো কথার কথা একটা জিনিস বুঝাই। তো এটা আছে ধরে নাও 5 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখানে লিমিটিং রিয়েক্টেন্ট, যেটা বিক্রিয়ার পরে শেষ হয়ে যাবে। তো এটার সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করবে। এটা শেষ হয়ে গেলে এটা 1 মোল যেহেতু লবণ তৈরি করে ফেলো, তাহলে এটা আছে কত এখন? 4 বাকি আছে। আবারও বলি, প্রথমে 5 ছিল, 1 ছিল, এখানে কিছু ছিল না। বিক্রিয়া করার পরে এটা 1 মোল, এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করলো। পরবর্তীতে এটা তো কমে গেল তাহলে একটু, তো এটা কমে গেছে 4, 1 আর 1 বাকি থাকলো। এখন তুমি কোশ্চেনে মানে ম্যাথ করবা আর কি, কোশ্চেনে ম্যাথ করবা পিএস সমান পিকে প্লাস লগ, এই যে এই ভ্যালুটা সল্ট আর এখানে ধরবো অ্যাসিড, আর পিকের ভ্যালু তো তুমি বের করতেই পারবা মাইনাস লগ অফ কে। তো কে দেওয়া থাকবে, যে কে এর মানটা দেওয়া থাকবে। তো এইভাবে বাফার দ্রবণের সলিউশনের পিএইচ বের করব, এবং লাস্টে এই যে দেখো এই টাইপের কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন থাকবে
যে মিশ্রিত দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড যদি অ্যাড করি তাহলে পিএইচ এর মানে খুব একটা পরিবর্তন হবে না। এটা ব্যাখ্যা করার জন্য তোমার আবার কি করতে হবে? ওই যে ওই কাহিনীতে চলে যেতে হবে। দেখো এই কাহিনী দেখো বলি কিভাবে। HCOO Na এটাকে বিশ্লেষিত করব HCOH এটাকে বিশ্লেষিত করব। তো যেটা দেওয়া থাকবে দুইটা একটা লবণ আর একটা অ্যাসিড দুটোকে বিশ্লেষিত করব HCO মাইনাস প্লাস হাইড্রোজেন প্লাস আর এখানে HCOO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। তো কি যেন বলছিলাম যেখানে হাইড্রোজেন আসছে ওই পার্টে তুমি দিবা হাইড্রোক্সিল তাহলে হবে পানি। আর যেখানে HCO মাইনাস আছে এখানে দিয়ে দেবো তুমি হাইড্রোজেন তাহলে হবে এখানে HCOH। সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার দুইটাই বললে তুমি প্রথমে আগে দুইটাই আঁকবা তারপরে তুমি নিচে ব্যাখ্যা করবা। সামান্য পরিমাণে অ্যাসিড যদি আমি অ্যাড করি তাহলে এখানে মৃদু অম্লের পরিমাণ বেড়ে যায়। মৃদু অম্লের পরিমাণ যেহেতু বেড়ে যায় তো আলটিমেটলি পিএইচ এর মান খুব একটা বেশি পরিবর্তন হয় না। এর থেকে আর অনেক সুন্দর করে লেখা যায় গুছায় লেখা যায় কিন্তু বেসিক এতটুকু তোমার মাথায় রাখতে হবেই বা মনে রাখতে হবে। এই তো তো পায়ে গেলাম। তো আমরা কি কি শিখলাম এখান থেকে? আমরা এখান থেকে শিখলাম প্রথমে কিভাবে ভ্যান টফের সমীকরণ থেকে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াতে হিসাব বের করা যায়। তারপর আমরা শিখলাম পিএইচ এর ম্যাথ, লাসেতিলের নীতি, কেপি কেসি আর লাস্টে বাফার সলিউশন। এই কয়েকটা টাইপের ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি একটা ভালো আউটপুট দিতে পারবো। তো ক্লাসে যতটুকু পারো না কেন আউটপুট দিতে পারবো। তো আলটিমেটলি আমরা কোথায় ছিলাম? ও তো ক্লাসটা শেষ। তো আমরা যতটুকু পারছি ততটুকু দেখার চেষ্টা করছি। ২০-২৫ মিনিট যতটুকু টাইম হোক না কেন। তুমি তুমি এই চ্যাপ্টারে ভয় না পায় তুমি যদি একটা টাইপের ম্যাথ করতে বলি শুরুতে যেটা বললাম তুমি বাফার সলিউশন ম্যাথগুলো করো। বাকি তুমি এই উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলেই হবে। আমি তো সবগুলো মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকেই তুলে নিচ্ছি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 এর উপরে সেটা অবশ্যই দেখো। সেখান থেকেও একটা সৃজনশীল অ্যান্সার করা যায় ওইটা দেখানোর চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।